নকশায় কিন্তু ইউরোপীয় ধাঁচ রয়েছে। সেখানে ব্রিটিশ আমলের অনেক ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে আপনাদের স্বাগত জানাই, আমি রেজওয়ান সিদ্দিকী। ব্রিটিশ সম্রাজ্ঞী ভিক্টোরিয়ার মৃত্যুর পর তার স্মৃতির উদ্দেশ্যেই এই ভবনটি নির্মাণ করা হয়েছিল। অপরূপ কারুকার্য খচিত স্থাপনাটি দেখতে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটে। দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরে দেখাবো, জানাবো এর ইতিহাস। আশা করি পুরো ভিডিও জুড়ে সঙ্গেই থাকবেন। কলকাতায় গিয়ে একবারের জন্য হলেও ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি এমন লোক খুঁজে পাওয়া যাবে না। আমি যতবার এসেছি ততবার গিয়েছি ঐতিহাসিক স্থাপনাটি দেখতে, এবারও যাচ্ছি। তবে এ যাত্রায় সঙ্গী আপনারা, আপনাদের নিয়েই দেখব ব্রিটিশদের তৈরি অপরূপ নিদর্শনটি। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে শেষ বিকালের দিকে ভিক্টোরিয়ায় পৌঁছালাম। স্বাভাবিকভাবেই অনেক দর্শনার্থীর ভিড় চোখে পড়ল। স্থানীয় লোকজন তো বটেই, ভারতের অন্যান্য প্রদেশ থেকে অনেকেই এসেছেন এখানে। তবে বাংলাদেশিদের সংখ্যাটাই বেশি মনে হলো। প্রবেশ ফটকের দুপাশে দুটি সিংহের মূর্তি বসানো, যা ব্রিটিশদের ক্ষমতার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল। এর হিংস্র রূপ ইতিহাসে পড়া তাদের হিংস্রতার কথা মনে করিয়ে দেয়। টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম। ওই যে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, শেষ বিকেলের সোনালি রোদে চিকচিক করছে। সামনে এগিয়ে প্রথমেই চোখে পড়ল সমতল থেকে উঁচুতে রানী ভিক্টোরিয়ার একটি মূর্তি। সিংহাসনে বসে আছেন তিনি। রানী ভিক্টোরিয়া মারা যান 1901 সালের 22 জানুয়ারি। মৃত্যুর পর কলকাতায় তড়িঘড়ি করে এক বৈঠক ডাকেন তৎকালীন ভাইসরয় লর্ড কার্জন। তাকে বিশেষভাবে সম্মান জানানোর প্রস্তাব রাখেন তিনি। তাক লাগানো স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব পেশ করেন, যেখানে থাকবে প্রচুর গাছ আর ফুলের বাগান। ভাইসরয়ের ইচ্ছা ছিল এই স্মৃতিসৌধ দেখতে পর্যটকরা কলকাতায় ভিড় করবেন। তার উদ্দেশ্য ছিল তাজমহলকে টেক্কা দেয়া। তবে মুঘল স্থাপত্যটিকে ছাড়িয়ে যেতে না পারলেও জনপ্রিয়তায় সেটির ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। প্রায় 5 বছর ধরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের নকশা তৈরি সহ অন্যান্য কাজ এগোতে থাকে। সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা পঞ্চম জর্জ। বোন ভিক্টোরিয়ার মৃত্যুর পর তারই রাজা হওয়ার কথা ছিল, কিন্তু বাবা সপ্তম এডওয়ার্ড বেঁচে থাকা পর্যন্ত তিনি রাজা হতে পারেননি। পঞ্চম জর্জ যখন ভারতে এসেছিলেন তখন এখানকার জনগণের প্রতি ব্রিটিশদের জাতিগত বিদ্বেষ দেখে অত্যন্ত বিরক্ত হন। এরপর রাজনীতি এবং প্রশাসনিক কাজে ভারতীয়দের অংশগ্রহণকে উৎসাহ দেন। তার রাজত্বকালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। যে জমিতে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল দাঁড়িয়ে আছে, অতীতে সেটি ছিল প্রেসিডেন্সি জেলের জমি। প্রধানত রাজনৈতিক বন্দীদেরই সেখানে রাখা হতো। তবে স্থাপনাটি তৈরির প্রস্তাবের পর প্রেসিডেন্সি জেল আলিপুরে নিয়ে যাওয়া হয়। আপনারা যারা তাজমহল দেখেছেন তারা হয়তো বুঝতে পারবেন এর নকশার সঙ্গে তাজমহলের বেশ সামঞ্জস্য রয়েছে। তবে এর নকশায় কিন্তু ইউরোপীয় ধাঁচ রয়েছে। এত চমৎকার স্থাপত্যশৈলী আসলে নিজ চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমি কিন্তু দেখে খুব মুগ্ধ হয়েছি। আসলে তাজমহলের অনুসরণে এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল। বেলফাস্ট সিটি হলের স্থাপত্যশৈলীর আদলে এটির নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম এমারসন। তাকে ইতালীয় রেনেসাঁ স্থাপত্যশৈলীতে নকশা প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্যশৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না। তাই ইন্দো সারাসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয়, ইসলামিক, ভেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপাথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয়। পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে। বিশালাকার স্মৃতিসৌধটির উচ্চতা প্রায় 56 মিটার। এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে 4টি ছোট গম্বুজ।
রানীর স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয়, অথচ সেটি তৈরির খরচ প্রধানত বহন করতে হয়েছিল ভারতবর্ষের মানুষকে। তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম। স্থাপনাটি তৈরির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা, জমিদার, ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান। আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ। সেই আদেশ খণ্ডনের সাহস কারও ছিল না। তখন এটি তৈরিতে পড়েছিল প্রায় 1,05,00,000 টাকা। শ্বেতপাথরের তৈরি ভিক্টোরিয়া মেমোরিয়ালকে একবার সম্পূর্ণ কালো রং করে দেয়া হয়েছিল। সালটা ছিল 1943। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল সে সময়। এমনকি জাপানি সৈন্যদের আক্রমণের ভয়ে ভিক্টোরিয়ার ছবি প্রকাশও বন্ধ করে দেয় ব্রিটিশ সরকার। শ্বেতপাথরের সাদা ইমারত বহুদূর পর্যন্ত দেখা যায়, ফলে সেসব স্থান বোমায় উড়িয়ে দেয়া সহজ। সে কারণেই সতর্কতা স্বরূপ ভিক্টোরিয়ার রং কালো করে দেয়া হয়। দর্শক, এখন আপনাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে নিয়ে যাব। সেখানে ব্রিটিশ আমলের অনেক ঐতিহাসিক জিনিসপত্র সংরক্ষিত আছে। ভেতরে প্রবেশ করেই সামনে এগিয়ে গেলে প্রথমেই চোখে পড়বে শ্বেতপাথরের তৈরি রানীর একটি আবক্ষ মূর্তি, মাথার উপরে গম্বুজ। ভেতর থেকে নকশাঙ্কিত গম্বুজটি দেখলে চোখ জুড়িয়ে যায়। ভিক্টোরিয়া মেমোরিয়াল জাদুঘর 25টি গ্যালারির সমন্বয়ে গঠিত। কুইন্স হলটি আকর্ষণের মূল কেন্দ্র। এর সকল দেয়ালে মহারানীর ঘোষণা লিপিবদ্ধ। তার স্মৃতিবিজড়িত বিভিন্ন ঘটনার অঙ্কিত চিত্র, যেমন সিংহাসনে আরোহণ, বিয়ে, পুত্র ও উত্তরাধিকারীর ব্যাপটিস্টকরণ, রাজপুত্রের বিবাহ, ফ্রগমোরে তার বাসভবন ইত্যাদি দ্বারা তার গ্যালারি সজ্জিত। তার ব্যবহৃত কিছু সামগ্রী, যেমন শৈশবে ব্যবহৃত পিয়ানো, উইন্ডসর প্রাসাদে দৈনন্দিন চিঠিপত্র লেখার জন্য ব্যবহৃত টেবিল চেয়ার, ভারতীয় প্রজাদের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি ইত্যাদি। মেমোরিয়াল বন্ধ করে দেয়া হবে, তাই বের হওয়ার জন্য নিরাপত্তা কর্মীরা তাড়া দিচ্ছিলেন। তাই সেসব দেখাতে পারলাম না, সেজন্য খারাপ লাগছে। তবে যুদ্ধে ব্যবহৃত তলোয়ার, কামানের ভিডিও ধারণ করতে পেরেছি, যা পর্দায় দেখতে পাচ্ছেন। এই কামানটির অগ্রভাগে খেয়াল করলে বুঝতে পারবেন এটিতে মানুষের মুখের অবয়ব ফুটিয়ে তোলা হয়েছে, পুরোটা নকশাঙ্কিত। রবার্ট ক্লাইভেরও একটি ভাস্কর্য আছে, যিনি ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাপতি এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজ সাম্রাজ্যবাদের সূচনাকারী। পলাশির যুদ্ধে তার নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেনাদল বাংলার নবাব সিরাজউদ্দৌলার সৈন্যদলকে পরাজিত করে। ভালোভাবে পুরোটা ঘুরে দেখাতে না পারার আক্ষেপ নিয়ে জাদুঘর থেকে বেরিয়ে পড়লাম, কিন্তু কিছু করার নেই। আমি হাতে সময় নিয়ে আসতে পারিনি। চত্বরে ভাইসরয় লর্ড কার্জনের একটি ভাস্কর্য চোখে পড়ল। আগেই জানিয়েছি তার ইচ্ছাতেই এই ভিক্টোরিয়া মেমোরিয়াল নির্মিত হয়। আমার পেছনে আপনারা যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন সেটি লর্ড কার্জনের। তিনি ব্রিটিশ শাসনামলে ভারতবর্ষের ভাইসরয় এবং গভর্নর হিসেবে 1899 সাল থেকে 1905 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন এবং বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙে দুভাগ করে ফেলেন। লর্ড কার্জন ছিলেন বঙ্গভঙ্গের প্রবক্তা। এই প্রস্তাবনার পেছনে সরকারি ব্যাখ্যা যথেষ্ট যৌক্তিকভাবে দেয়া হয়েছিল। বলা হয়েছে, বাংলা হচ্ছে একটি বিশাল প্রদেশ। পূর্ব ও পশ্চিম বাংলা ছাড়াও বিহার ও উড়িষ্যা ছিল বাংলার অন্তর্গত। তাই কলকাতায় কেন্দ্রে বসে গভর্নর জেনারেলের পক্ষে পুরো বাংলায় সুশাসন প্রতিষ্ঠা ছিল কষ্টকর। এই কারণেই পূর্ব বাংলা ও আসাম অবহেলিত থেকে গিয়েছিল। কার্জন ভেবেছিলেন বাংলায় সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে বাংলা প্রদেশকে দুটি অংশে ভাগ করে শাসন করতে হবে। নতুন একটি প্রদেশ করা হবে, যার নাম পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ। এর রাজধানী হবে ঢাকা। প্রদেশটির শাসনভার দেয়া হবে একজন লেফটেন্যান্ট গভর্নরের হাতে। এই ঘোষণায় পূর্ববঙ্গের মানুষ উৎফুল্ল হয়ে ওঠে। ইংরেজ শাসকদের সব রকম সহায়তা প্রদানের আশ্বাস দেন। মুসলমানদের নেতৃত্বে তখন ছিলেন ঢাকার নবাব স্যার সলিমুল্লাহ। সূর্য হেলে পড়তে শুরু করেছে পশ্চিম আকাশে। সন্ধ্যা বাতির আলোয় দেদীপ্যমান ভিক্টোরিয়া মেমোরিয়াল। তখনও সাধারণ মানুষ দাঁড়িয়ে উপভোগ করছেন সৌন্দর্য।